দাদাবাবু, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি। সৈয়দ আজিজের বৈঠকখানা নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। আজকের গল্প পোস্টমাস্টার। গল্প পাঠ সৈয়দ আজিজ। চলুন তবে শোনা যাক পোস্টমাস্টার। প্রথম চাকরিতে যোগ দিয়েই পোস্টমাস্টারকে উলাপুর গ্রামে আসতে হলো। গ্রামটি খুবই ছোট, কাছেই একটি নীলকুঠি ছিল। তাই কুঠির সাহেব অনেক চেষ্টা করে সেখানে একটি নতুন পোস্ট অফিস স্থাপন করিয়েছিলেন। আমাদের পোস্টমাস্টার ছিলেন কলকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুললে যেমন অবস্থা হয়, এই অজ পাড়া গাঁয়ে এসে পোস্টমাস্টারেরও ঠিক সেই অবস্থাই হয়েছিল। একটি অন্ধকার আটচালা ঘরে ছিল তাঁর অফিস। একটু দূরে একটি পানা পুকুর, আর তার চারপাশে ঘন জঙ্গল। কুঠির গোমস্তা ও অন্যান্য কর্মচারীরা সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকত, আর তারা ভদ্রলোকের সঙ্গে মেলামেশার উপযুক্তও ছিল না। তার উপর কলকাতার ছেলেরা সহজে মিশতে জানে না। অচেনা জায়গায় গেলে তারা হয় বেশি গম্ভীর, নয়তো সংকোচে থাকে। তাই স্থানীয় লোকজনের সঙ্গে পোস্টমাস্টারের খুব একটা ঘনিষ্ঠতা গড়ে ওঠেনি। অথচ তার কাজও খুব বেশি ছিল না। অবসর সময়ে তিনি মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করতেন। সেই কবিতাগুলোতে তিনি এমন ভাব প্রকাশ করতেন যেন সারা দিন গাছের পাতা নড়ার শব্দ আর আকাশের মেঘ দেখে জীবন বড় আনন্দে কেটে যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে এক রাতের মধ্যে এই গাছপালা কেটে পাকা রাস্তা বানিয়ে দিত, আর সারি সারি দালান কোঠা আকাশের মেঘকে চোখের আড়াল করে রাখত, তাহলে এই আধমরা ভদ্রলোকটি আবার নতুন করে প্রাণ ফিরে পেতেন। পোস্টমাস্টারের বেতন ছিল খুবই কম। তাকে নিজেই রান্না করে খেতে হতো। গ্রামের এক পিতামাতাহীন অনাথ মেয়ে তার কাজকর্ম করে দিত, আর বিনিময়ে দুবেলা খাবার পেত। মেয়েটির নাম রতন, বয়স 12-13 বছর। তার বিয়ের কোনো সম্ভাবনাও তখন দেখা যাচ্ছিল না। সন্ধ্যার সময় গ্রামের গোয়াল ঘর থেকে ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে উঠত, ঝোপঝাড়ে ঝিঁঝি পোকার ডাক শোনা যেত, আর দূরে গ্রামের নেশাখোর বাউলদের দল খোল করতাল বাজিয়ে উচ্চস্বরে গান ধরত। সেই সময় অন্ধকার বারান্দায় একা বসে গাছের পাতার নড়াচড়া দেখতে দেখতে কবি মনের মানুষটিরও একটু ভয় ভয় লাগত। তখন ঘরের কোণে ক্ষীণ আলোয় একটি প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার ডাকতেন, রতন। রতন দরজার কাছে বসে এই ডাকের অপেক্ষাই করত। তবু এক ডাকে ঘরে আসতো না। বাইরে থেকেই বলতো, কি গো বাবু, কেন ডাকছ? তুই কি করছিস? এখনই চুলো ধরাতে যেতে হবে হেঁসেলের। তোর হেঁসেলের কাজ পরে হবে ক্ষণ, একবার তামাকটা সেজে দে তো। অনতিবিলম্বে দুই গাল ফুলিয়ে কোলকে ফু দিতে দিতে রতন এসে হাজির হলো। পোস্টমাস্টার তার হাত থেকে কলকেটি নিয়ে হঠাৎ জিজ্ঞেস করলেন, আচ্ছা রতন, তোর মায়ের কথা মনে পড়ে? সে অনেক কথা, কিছু মনে পড়ে, আবার কিছু মনে পড়ে না। মায়ের চেয়ে বাবা তাকে বেশি ভালোবাসতেন। বাবার কথাও তার অস্পষ্টভাবে মনে ছিল। সারাদিন পরিশ্রম করে বাবা সন্ধ্যায় বাড়িতে ফিরতেন। সে সময়ের দু একটি সন্ধ্যার স্মৃতি তার মনে যেন ছবির মতো আঁকা ছিল। কথা বলতে বলতে একসময় রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটিতে বসে পড়ত। তার মনে পড়ত তার একটি ছোট ভাই ছিল। অনেক দিন আগের এক বর্ষার দিনে তারা দুজনে মিলে একটি ডোবার ধারে গাছের ভাঙা ডাল দিয়ে ছিপ বানিয়ে মিছিমিছি মাছ ধরার খেলা খেলেছিল। জীবনে আরো অনেক বড় ঘটনার চেয়ে এই স্মৃতিটাই তার মনে বেশি ভেসে উঠত। এইভাবে গল্প করতে করতে মাঝে মাঝে অনেক রাত হয়ে যেত। তখন আলস্যবশত পোস্টমাস্টারের আর রান্না করতে ইচ্ছে করত না। সকালের বাসি তরকারি থাকত, আর রতন তাড়াতাড়ি উনুন জ্বালিয়ে কয়েকটি রুটি সেঁকে আনত। তাতেই দুজনের খাবার হয়ে যেত।
কখনো কখনো সন্ধ্যায় সেই বড় আটচালার এক কোণে অফিসের কাঠের চৌকির উপর বসে পোস্টমাস্টারও নিজের বাড়ির কথা বলতেন, ছোট ভাই, মা আর দিদির কথা। প্রবাসে একা বসে যাদের জন্য তার মন ব্যথিত হয়ে উঠত, তাদের কথাই তিনি বলতেন। যে কথাগুলো সবসময় তার মনে আসত, অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে কোনোভাবেই বলা যেত না, সেই কথাগুলি তিনি নির্দ্বিধায় এক অশিক্ষিত ছোট মেয়েকে বলতেন। এতে তার কোনো অস্বাভাবিকতা মনে হতো না। শেষ পর্যন্ত এমন হলো যে কথাবার্তার সময় রতনও পোস্টমাস্টারের বাড়ির লোকেদের মা, দিদি, দাদা বলে উল্লেখ করতে লাগলো, যেন তারা তারও বহুদিনের পরিচিত, এমনকি নিজের ছোট্ট হৃদয়ের মধ্যে সে তাদের কল্পিত চেহারাও এঁকে নিয়েছিল। একদিন বর্ষাকালের মেঘমুক্ত দুপুরে হালকা উষ্ণ ও কোমল বাতাস বইছিল। রোদে ভেজা ঘাস আর গাছপালা থেকে এক ধরনের সোঁদা গন্ধ উঠছিল। মনে হচ্ছিল যেন ক্লান্ত পৃথিবীর উষ্ণ নিঃশ্বাস এসে শরীরে লাগছে। কোথা থেকে একটি একগুঁয়ে পাখি তার এক টানা সুরেলা অভিযোগ সারাটা দুপুর প্রকৃতির দরবারে করুণ কণ্ঠে বারবার শুনিয়ে যাচ্ছিল। সেদিন পোস্টমাস্টারের কোনো কাজ ছিল না। বৃষ্টিতে ধোয়া মসৃণ চকচকে গাছের পাতার দোল আর বিদায় নিতে থাকা বর্ষার ভাঙা ভাঙা সাদা মেঘের স্তূপ সত্যিই দেখার মতো ছিল। পোস্টমাস্টার সেগুলো দেখছিলেন এবং ভাবছিলেন, এই সময় যদি তার কাছে একজন একান্ত আপন মানুষ থাকত, এমন একজন যার সঙ্গে হৃদয়ের গভীর যোগ রয়েছে। ক্রমে তার মনে হতে লাগল সেই পাখিটিও যেন বারবার এই কথাটিই বলছে, আর জনহীন বৃক্ষ ছায়ায় ঢাকা দুপুরের পাতার মর্মর ধ্বনির মধ্যেও যেন একই অর্থ লুকিয়ে আছে। কেউ তা বিশ্বাস করে না, কেউ জানতেও পারে না, কিন্তু ছোট্ট গ্রামের সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনেও এমন গভীর নিঃসঙ্গ দুপুরে সেই দীর্ঘ অবসরের দিনে এই ধরনের অনুভূতি উদয় হতো। পোস্টমাস্টার একটি দীর্ঘশ্বাস ফেলে ডাকলেন, রতন। রতন তখন পেয়ারা গাছের নিচে পা ছড়িয়ে বসে কাঁচা পেয়ারা খাচ্ছিল। প্রভুর ডাক শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে এলো, হাঁপাতে হাঁপাতে বলল, দাদাবাবু ডাকছো? পোস্টমাস্টার বললেন, আমি তোকে একটু একটু করে পড়তে শেখাবো। এই বলে তিনি সারাটা দুপুর রতনকে নিয়ে সরেয় সরেয়া শেখাতে লাগলেন। অল্প দিনের মধ্যে রতন যুক্তাক্ষর পড়াও শিখে ফেলল। শ্রাবণ মাসে বৃষ্টির যেন শেষ নেই। খাল, বিল, নালা সব জলে ভরে উঠল। দিনরাত শুধু ব্যাঙের ডাক আর বৃষ্টির শব্দ শোনা যায়। গ্রামের রাস্তাঘাটে চলাফেরা প্রায় বন্ধ হয়ে গেল। হাটে যেতে হলে নৌকোয় যেতে হয়। একদিন সকাল থেকেই প্রবল বৃষ্টি হচ্ছিল। পোস্টমাস্টারের ছাত্রী রতন অনেকক্ষণ দরজার কাছে বসে অপেক্ষা করছিল, কিন্তু অন্য দিনের মতো পরিচিত ডাক শুনতে না পেয়ে সে নিজেই তার খড়ির পুঁথি হাতে নিয়ে ধীরে ধীরে ঘরে ঢুকল। দেখল পোস্টমাস্টার খাটিয়ায় শুয়ে আছেন। ভেবেছিল তিনি বিশ্রাম নিচ্ছেন, তাই চুপচাপ আবার ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হল। হঠাৎ শুনতে পেল, রতন, রতন। সে তাড়াতাড়ি ফিরে এসে বলল, দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতর স্বরে বললেন, শরীরটা ভালো লাগছে না রে, দেখ তো, আমার কপালে হাত দিয়ে একটু দেখ তো। এমন নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষার মধ্যে অসুস্থ শরীরে মানুষের একটু সেবা যত্ন পেতে ইচ্ছে করে। জ্বরের তপ্ত কপালে শাঁখা পরা কোমল হাতের স্পর্শ মনে পড়ে। এই দূর প্রবাসে রোগশয্যায় শুয়ে মানুষের মনে হয় যেন স্নেহময়ী মা বা দিদি পাশে বসে আছে। পোস্টমাস্টারের সেই আকাঙ্ক্ষা সেদিন ব্যর্থ হল না। ছোট্ট রতন যেন আর ছোট মেয়ে রইল না। মুহূর্তের মধ্যে সে মায়ের স্থান গ্রহণ করল। বৈদ্য ডেকে আনলো, সময় মতো ওষুধ খাওয়ালো,
সারা রাত শিয়রে বসে জেগে রইল। নিজের হাতে পথ্য রান্না করে দিল আর বারবার জিজ্ঞেস করতে লাগলো, হ্যাঁ গো দাদাবাবু, এখন একটু ভালো লাগছে কি? অনেকদিন পরে পোস্টমাস্টার দুর্বল শরীরে রোগশয্যা ছেড়ে উঠলেন। তখন তিনি মনে মনে স্থির করলেন, আর নয়, যেভাবেই হোক এখান থেকে বদলি হতে হবে। এই জায়গার অস্বাস্থ্যকর পরিবেশের কথা উল্লেখ করে তিনি সঙ্গে সঙ্গে কলকাতার কর্তৃপক্ষের কাছে বদলির আবেদন পাঠালেন। রোগীর সেবা করার কাজ শেষ হলে রতন আবার আগের মতো দরজার বাইরে নিজের জায়গায় বসতে শুরু করল। কিন্তু আগের মতো তাকে আর ডাকা হতো না। মাঝে মাঝে সে উঁকি মেরে দেখত পোস্টমাস্টার কখনো চৌকিতে বসে, কখনো খাটিয়ায় শুয়ে গভীর চিন্তায় ডুবে আছেন। রতন যখন তার ডাকের অপেক্ষায় বসে থাকে, তখন পোস্টমাস্টার অধীর আগ্রহে নিজের বদলির আবেদনের উত্তরের অপেক্ষা করছেন। দরজার বাইরে বসে রতন বারবার তার পুরনো পড়া আওড়াতে থাকে। তার ভয় ছিল, যদি হঠাৎ কোনোদিন ডাক পড়ে আর ততদিনে সে যুক্তাক্ষরের পড়া ভুলে যায়। অবশেষে প্রায় 1 সপ্তাহ পরে এক সন্ধ্যায় ডাক এলো। আনন্দে উত্তেজনায় ভরা হৃদয়ে রতন ঘরে ঢুকে বলল, দাদাবাবু, আমাকে ডাকছিলে? রতন, রতন, কালই আমি চলে যাচ্ছি রে। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না। রতন আর কোনো প্রশ্ন করল না। পোস্টমাস্টার নিজেই তাকে জানালেন যে তিনি বদলির জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। তাই চাকরি ছেড়ে তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। এরপর অনেকক্ষণ দুজনের কেউ কোনো কথা বলল না। প্রদীপের মিটমিটে আলো জ্বলছিল, আর ঘরের এক জায়গায় ভাঙা চাল দিয়ে বৃষ্টির জল টিপটিপ করে একটি মাটির পাত্রে পড়ছিল। কিছুক্ষণ পরে রতন ধীরে ধীরে উঠে রান্নাঘরে রুটি বানাতে গেল। অন্যদিনের মতো তার কাজ তেমন দ্রুত এগোলো না। মনে হয় কাজের ফাঁকে ফাঁকে তার মনে অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। পোস্টমাস্টারের খাওয়া শেষ হলে রতন আস্তে আস্তে জিজ্ঞেস করল, দাদাবাবু, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হেসে বললেন, সে কি করে হবে? কেন তা সম্ভব নয় তার বিস্তারিত কারণ তিনি রতনকে বোঝানোর প্রয়োজন বোধ করলেন না। সারা রাত স্বপ্নে ও জাগরণে রতনের কানে পোস্টমাস্টারের সেই হাসির সঙ্গে বলা কথাটি বারবার বাজতে লাগলো, সে কি করে হবে, কি করে হবে। ভোরে উঠে পোস্টমাস্টার দেখলেন তাঁর স্নানের জল প্রস্তুত রাখা আছে। কলকাতার অভ্যাস অনুযায়ী তিনি তোলা জলে স্নান করতেন। তিনি কখন রওনা হবেন সে কথা রতন জিজ্ঞেস করতে পারেনি, কিন্তু সকালে প্রয়োজন হতে পারে ভেবে গভীর রাতে সে নদী থেকে জল তুলে এনে রেখে দিয়েছিল। স্নান শেষ হলে পোস্টমাস্টার রতনকে ডাকলেন। রতন নিঃশব্দে ঘরে ঢুকল এবং কোনো নির্দেশের অপেক্ষায় চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে রইল। পোস্টমাস্টার বললেন, শোন রতন, আমার জায়গায় যে ভদ্রলোক আসবেন তাকে বলে দিয়ে যাব, তিনি তোকে আমার মতোই যত্ন করবেন। আমি চলে যাচ্ছি বলে তোর কোনো চিন্তা করতে হবে না রে। কথাগুলো যে আন্তরিক ও স্নেহ মমতা থেকে বলা হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু নারীর হৃদয়ের গভীরতা কে বুঝতে পারে? রতন অনেক দিন ধরে প্রভুর অনেক বকাঝকা নীরবে সহ্য করেছে, কিন্তু কিন্তু এই কোমল কথাগুলো সে সহ্য করতে পারল না। হঠাৎ আবেগে ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, না 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 না, কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি এখানে থাকতে চাই না, আমি এখানে থাকতে চাই না। রতনের এমন আচরণ পোস্টমাস্টার আগে কখনো দেখেননি। তিনি বিস্মিত হয়ে চুপ করে রইলেন।
নতুন পোস্টমাস্টার এসে পৌঁছলেন। তাকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার চলে যাওয়ার প্রস্তুতি নিলেন। যাওয়ার আগে তিনি রতনকে ডেকে বললেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি রে। আজ যাওয়ার সময় কিছু দিয়ে যাচ্ছি, এতে তোর কয়েকদিন চলে যাবে। পথ খরচের জন্য প্রয়োজনীয় টাকা বাদ দিয়ে বেতনের যা টাকা তাঁর কাছে ছিল তা তিনি পকেট থেকে বের করলেন। কিন্তু রতন ধুলোর মধ্যে লুটিয়ে পড়ে তার পা জড়িয়ে ধরে বলল, দাদাবাবু, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, ভাবতে হবে না। এই বলে সে এক দৌড়ে সেখান থেকে চলে গেল। সাবেক পোস্টমাস্টার একটি দীর্ঘশ্বাস ফেললেন। হাতে কার্পেটের ব্যাগ, কাঁধে ছাতা আর মুটের মাথায় নীল সাদা দাগ দেওয়া টিনের বাক্স তুলে দিয়ে তিনি ধীরে ধীরে নৌকোর দিকে এগিয়ে গেলেন। নৌকোয় ওঠার পর যখন নৌকো ছেড়ে দিল, তখন বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠা নদী চারিদিকে পৃথিবীর উচ্ছ্বসিত অশ্রুধারার মতো ছলছল করতে লাগল। সেই সময় পোস্টমাস্টারের মনে গভীর এক বেদনা জেগে উঠল। গ্রামের সেই সামান্য অনাথ মেয়েটির করুণ মুখ যেন সমগ্র বিশ্বের এক অব্যক্ত দুঃখের প্রতীক হয়ে তাঁর সামনে ভেসে উঠল। একবার তাঁর প্রবল ইচ্ছা হলো, ফিরে যাই, পৃথিবীর স্নেহহারা সেই অনাথ মেয়েটিকে সঙ্গে করে নিয়ে আসি। কিন্তু তখন নৌকোর পালে বাতাস লেগেছে, বর্ষার স্রোত প্রবল বেগে বইছে, গ্রাম পেরিয়ে নদী তীরের শ্মশান চোখে পড়েছে। আর সেই ভাসমান পথিকের উদাস মনে একটি দার্শনিক ভাবনাও জেগে উঠল। জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু ঘটে, ফিরে গিয়ে লাভই বা কি? পৃথিবীতে কেই বা কার? কিন্তু রতনের মনে এমন কোনো দার্শনিক চিন্তা এলো না। সে শুধু পোস্ট অফিসের চারপাশে ঘুরে ঘুরে কাঁদতে লাগল। তার চোখের জল যেন থামতেই চাইছিল না। হয়তো তার মনে ক্ষীণ একটি আশা তখনও বেঁচে ছিল, দাদাবাবু যদি আবার ফিরে আসেন। সেই আশার বন্ধনেই সে জায়গাটি ছেড়ে যেতে পারছিল না। হায়, মানুষের সরল হৃদয় ভ্রম সহজে দূর হয় না। যুক্তির কথা অনেক পরে মনে প্রবেশ করে। চোখের সামনে শক্ত প্রমাণ থাকলেও মানুষ তা বিশ্বাস করতে চায় না। মিথ্যা আশাকে দুবাহু দিয়ে জড়িয়ে ধরে বুকের মধ্যে লালন করে রাখে। অবশেষে যখন সে আশা হৃদয়ের সমস্ত রক্ত শুষে নিয়ে পালিয়ে যায়, তখন মানুষ বাস্তবতা উপলব্ধি করে, আর তারপর আবার কোনো নতুন ভ্রমের বন্ধনে জড়িয়ে পড়ার জন্য তার মন ব্যাকুল হয়ে ওঠে।